Assalamu alaikum. Welcome to Delta Voice special episode. Today we have invited Central President of Bangladesh Islami Chhatro Shibir, one of the leading student organizations in this country. This student organization had little scope to work freely and they faced huge troubles, extrajudicial killings, enforced disappearances, torturing in police custody, all types of bad and adverse situation. After the fall of Sheikh Hasina on August 5, 2024, Islamic Chhatro Shibir got the chance to work freely and they are now working everywhere in the country. And in the last election of Dhaka University Central Students Union, these student organizations lead panel got a landslide victory. Today we will discuss with Chhatro Shibir's Central President how they are working now and how they gained the popularity among the general students. So let's talk with Islamic Chhatro Shibir's Central President Muhammad Jahidul Islam. Jahidul Islam, আপনাকে অনেক ধন্যবাদ সময় দেওয়ার জন্য। আমাদের দেশে এখন অনেক স্টুডেন্ট অর্গানাইজেশনস আছে, কাজ করছে। ইসলামী ছাত্র শিবির তার মধ্যে অন্যতম একটি ছাত্র সংগঠন সারা দেশে কাজ করছে। তো এত অর্গানাইজেশন, স্টুডেন্ট অর্গানাইজেশনের মধ্যে ছাত্র শিবিরকে কেন আপনি বেছে নিয়েছেন? জি, আপনাকে অসংখ্য ধন্যবাদ। বাংলাদেশে এটা সত্য যে অনেকগুলো ছাত্র সংগঠন আছে, তার মধ্যে ছাত্র শিবির। তো সাধারণত যেটা বাংলাদেশে ছাত্র রাজনীতি বলতে সবার মাঝে এক ধরনের ভায়োলেন্স, এরপরে ট্রমা, এই বিষয়গুলো কাজ করছে। এরপর ছাত্র শিবির সে জায়গায় সম্পূর্ণ একটা ডিফারেন্ট জায়গা, অর্থাৎ প্রচলিত যে পাওয়ার পলিটিক্স, ছাত্র শিবির সেখান থেকে ভিন্ন। এবং আমি আমার জায়গা থেকে সবগুলো ছাত্র সংগঠনকে অবজার্ভ করে এবং স্টাডি করে যেটা ভিন্নতা পেয়েছি, ছাত্র শিবির তার আদর্শিক শক্তিশালী অবস্থান রয়েছে। এরপর ছাত্র শিবিরে তার আমাদের যে ভিশন এবং মিশন খুবই ক্লিয়ার এবং বোল্ড ভিশন এবং মিশন। কিন্তু জাহিদ, আমার একটি প্রশ্ন আছে যে আপনি যেমনটি বলছেন যে অনেকগুলো স্টুডেন্ট অর্গানাইজেশনস আছে, মানুষের মধ্যে একটা ব্যাড ইমপ্রেশন রয়েছে, এর মধ্যে আপনি যাচাই বাছাই করেছেন। তো ছাত্র শিবির সম্পর্কেও তো অনেক ন্যারেটিভ আমরা শুনেছি, নেগেটিভ ন্যারেটিভ। ছাত্র শিবির অনেক সন্ত্রাসী কার্যকলাপ চালায়, অনেক ইভেন সোশ্যাল মিডিয়া থেকে শুরু করে নানাভাবে অনেক অপপ্রচার হয়েছে। তো সেই অপপ্রচারের মাঝখানে অ্যাজ এ স্টুডেন্ট আপনি কিভাবে যাচাই করলেন যে হ্যাঁ, ছাত্র শিবির ব্যতিক্রমধর্মী এবং তারা সবসময় পজিটিভ কাজ করে থাকে? আপনার যাচাইয়ের মানদণ্ডগুলো কি ছিল? যে আমি পার্সোনালি দুইটি সংগঠনের সাথে যুক্ত ছিলাম, তাদের অ্যাক্টিভিজমের সাথে যুক্ত ছিলাম। সঙ্গত কারণে আমি সেটার নাম বলবো না, ওনাদেরকে হয়তো ছোট করা হবে এই জন্য। তো সে জায়গা থেকে আমার এই উপলব্ধি এসেছে, ছাত্র শিবির তার আদর্শিক এবং তার মিশন ভিশনের জায়গায় খুবই শক্তিশালী ভূমিকা রাখে। পাশাপাশি ছাত্র শিবির শুধুমাত্র রাজনীতির কথা বলে না, একজন শিক্ষার্থীর ছাত্র জীবনে তার একাডেমিক যে এক্সেলেন্সি প্রয়োজন, এরপর তার ভিতরে যে মোরালিটি প্রয়োজন, তার ভিতরে লিডারশিপ যে কোয়ালিটিগুলো বিল্ড আপ করা প্রয়োজন, এই সব কিছুর একটা সমন্বয়, একটা প্যাকেজ প্রোগ্রামের নাম হচ্ছে ছাত্র শিবির। তো আমি দীর্ঘদিন এই কাজগুলো এটার সাথে থেকে অভ্যস্ত হয়ে খুব স্টাডি করে দেন আসলে ফাইনাল ডিসিশন নিয়েছে এবং এরপর থেকে ছাত্র শিবিরের সাথে আমার অ্যাক্টিভলি পথ চলা। তো আপনি এর আগে দুটো অর্গানাইজেশন করেছেন, আপনার নাম বলেননি, আমি আপনার কাছে নাম জানতে চাবো না। তবে আপনি যাচাই করে অবশ্যই আপনার একটা চিন্তা থেকে যে হ্যাঁ, আমি এখানে ডিফারেন্স পাবো। আপনার যে ড্রিম নিয়ে আপনার পূর্বের অর্গানাইজেশনগুলো ত্যাগ করে ছাত্র শিবির করেছেন বা জয়েন করেছেন, আপনার সেই ড্রিম আসলে কতটুকু ফুলফিল হয়েছে বলে আপনি মনে করেন? আলহামদুলিল্লাহ, এই জায়গায় আমি মনে করছি আমি ম্যাক্সিমামটাই অর্জন করতে পেরেছি এবং ছাত্র শিবির আমার ভিতরে যে স্বপ্নগুলো ছিল, আমি যে প্রত্যাশাগুলো করেছিলাম, সে সব কিছুই ছাত্র শিবির পূরণ করতে সক্ষম হয়েছে। তো এক্ষেত্রে ছাত্র শিবিরের আমি যেটা শুরুতে বলেছিলাম যে শুধুমাত্র একটি সাইড নয়, বরং একটি হলিস্টিক জায়গা থেকে একজন শিক্ষার্থীর যেভাবে বেড়ে ওঠা দরকার, তার একাডেমিক, তার সোশ্যাল এবং সোসাইটির প্রতি যে কমিটমেন্টের জায়গাগুলো, যে বোধগুলো তৈরি করে দেওয়া, এই সব কিছু ছাত্র শিবির করতে পেরেছে। তাহলে আপনি বলেছেন যে আপনার ম্যাক্সিমাম যে হোপগুলো ছিল সেগুলো পূরণ হয়েছে। তার মানে দু একটি হোপ হয়তো বা এখনো আছে, পূরণ হয়নি বা হলে ভালো হয়, বা আপনি সেই লক্ষ্যে কাজ করছেন। আপনি যখন
এখন এই অর্গানাইজেশনের কাণ্ডারির দায়িত্বে রয়েছেন, সেগুলোকে দু একটু বলা যায় যে আপনার এখনো ইচ্ছে আছে যে এই জায়গায় আরো পারফেকশন আনবেন বা আরো কারেকশন আনবেন বা আরো ছাত্রদের মাঝে পপুলার করার জন্য এই কর্মসূচি আরো করা দরকার, এরকম দু একটি পয়েন্ট কি বলা যায়? দেখুন, আসলে মানুষের হোপের তো শেষ বলতে কিছু নেই। স্বাভাবিকভাবেই হচ্ছে সময়, স্থান, এরপরে সময়ের আপডেটের সাথে সাথে মানুষের হোপের জায়গাও চিন্তার পরিবর্তন ঘটে। তো ছাত্র শিবির সে জায়গা থেকে তার প্রতিষ্ঠা লগ্ন থেকে কাজ করে আসছে। এরপর সময়ের চাহিদার আলোকে নতুন নতুন বেশ কিছু কর্মসূচি বা নতুন করে আমাদের সবকিছুকে ঢেলে সাজানোর বিষয় আসে। যেমন আমরা যদি বলি যে জুলাই আগস্টের পরে নতুন এক বাংলাদেশের সম্ভাবনা সবার মাঝে তৈরি হয়েছে। তো এক্ষেত্রে সবচেয়ে চ্যালেঞ্জ যে জায়গাটা আমাদের জন্য, যে রাজনৈতিক কালচার যেভাবে বেড়ে উঠেছে বা দীর্ঘদিন ধরে যেভাবে হয়ে এসেছে, এটাকে আসলে হঠাৎ করে পরিবর্তন করে দেওয়া যায় না। মানুষের চিন্তা চেতনা, মানুষ যে লাইফস্টাইলের মধ্যে অভ্যস্ত হয়েছে, অথবা ছাত্র রাজনীতির যে একটা ডেফিনিশন সবার মাথায় সেট হয়ে আছে, তো সব কিছুকে পরিবর্তন করে মানুষের প্রত্যাশার আলোকে একটু সময় নিতে হয়। তো আমরা সেভাবে করে কাজ করার চেষ্টা করছি। 5ই আগস্টের কেমন রেজাল্ট পাচ্ছেন? হ্যাঁ, আলহামদুলিল্লাহ, আপনি নিঃসন্দেহে দেখেছেন সম্প্রতি সাধারণ শিক্ষার্থী থেকে শুরু করে বাংলাদেশের সাধারণ মানুষরা এখন ছাত্র শিবিরকে তার ভালোবাসার জায়গা হিসেবে নিয়েছে, এবং সে জায়গা থেকে আমাদের প্রতি যে প্রত্যাশাগুলো, আমাদের প্রতি তারা অনেক পরামর্শ দিয়ে থাকেন এবং প্রচুর প্রত্যাশা আমাদের কাছে তারা লিখে পাঠান। তো আমরাও সেগুলোকে অ্যাড্রেস করার জন্য চেষ্টা করছি, এবং শিক্ষার্থীরা আপনি দেখবেন যে ডাকসু সহ বিভিন্ন ক্যাম্পাসগুলোতে ছাত্র শিবিরের প্রতি তাদের যে ভালোবাসার বহিঃপ্রকাশ, এর মূল কারণটাই হচ্ছে তাদের প্রত্যাশার আলোকে এবং তাদের চিন্তার আলোকে আমরা আমাদের কর্মসূচিগুলোকে অ্যাড্রেস করতে জাহিদ, পারছি। একটা বিষয়ে অনেকের কাছে খুব অবাক লাগে, যেমন আমাদের অ্যাসেসমেন্টের মধ্যেও আমরা দেখেছি যে অনেক দিন ধরে একটা নেগেটিভ ইমপ্রেশন বিশেষ করে ছাত্রীদের মাঝে ছিল যে ইসলামী ছাত্র শিবির ক্যাম্পাসে যদি শক্তিশালী হয়, তারা ভালো কাজ করে, সেক্ষেত্রে তাদের উপর অনেক কিছু চাপিয়ে দেয়া হবে এবং তারা ফ্রিলি মুভ করতে পারবে না, বোরখা চাপিয়ে দেয়া হবে, এরকম নানা ধরনের কথাবার্তা বলা হতো এবং একটা ভীতি কাজ করতো। তো দেখলাম যে ঢাকা ইউনিভার্সিটি যে সেন্ট্রাল স্টুডেন্টস ইউনিয়ন বা ডাকসু ইলেকশনে মনে হচ্ছে যেন সেই বিষয়টা অনেকটা কাটিয়ে উঠেছে। এটা কিভাবে সম্ভব হলো? না, দেখুন, আমাদের বিষয়ে শুরু থেকেই সবসময় প্রোপাগান্ডা চালানো হতো, অর্থাৎ আমরা যা না তা প্রচার করা হতো। তো এর মধ্যে এটাও একটা, আপনি যে পয়েন্টটা নিয়ে এসেছেন, ছাত্রীদেরকে এক ধরনের ফোর্স করে তাদেরকে তাদের ড্রেস কোড ঠিক করে দেওয়া বা অন্যান্য বিষয়গুলো। তো দেখুন, ড্রেস কোডের বিষয়টা হঠাৎ করে গড়ে ওঠে না। এটা কালচার, এরপরে সোশ্যাল ভ্যালুস, রিলিজিয়াস ভ্যালুস, এই সব কিছুর মধ্য দিয়ে একজন মানুষ তার ড্রেসকে পছন্দ করে। আর বাংলাদেশ যেহেতু এখানে মাল্টিপল কালচারের একটা ইস্যু রয়েছে, অনেকগুলো মিক্স ইস্যু রয়েছে, এখানে আপনি হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, মুসলমান সবাই রয়েছে। এরপর আপনি এখানে বোরকা পরা মানুষও পাবেন, আবার বোরকা ছাড়াও যারা তাদেরকেও পাবেন, হিজাব পরাও পাবেন, নন হিজাবও পাবেন। তো এরকম একটা কালচারের মধ্যে আপনি হঠাৎ করে কাউকে ড্রেস কোড ঠিক করে দেওয়া, এটা আমরা সমীচীন মনে করি না। কিন্তু আমাদের বিষয়ে এই প্রোপাগান্ডাগুলো চালানো হয়েছে। তো আলহামদুলিল্লাহ, এখন ডাকসু বা অন্যান্য ইস্যুর পরে যখন দেখা গেলো যে না, আসলে যে প্রোপাগান্ডা সেটার সাথে বাস্তবতার কোনো মিল নেই, এবং সে কারণে শিক্ষার্থীরা আমাদের এই টোটাল পলিসিকে তারা অ্যাপ্রিসিয়েট করছে। এবং কিন্তু একটি বিষয় জাহিদ, একটি বিষয়, সেটি হচ্ছে তারপরেও যেমন যারা ছাত্র শিবির করে তারা অনেক সময়, সবসময় তো তারা বলে যে তারা মানে ইসলামের যে সুন্দর দিকগুলো সেটার প্রতি আকৃষ্ট করে স্টুডেন্টদেরকে, যে ধর্ম মেনে চলা, নামাজ পড়া। সেক্ষেত্রে তো অবশ্যই শিবিরের মেয়েদের ব্যাপারেও যে একটু শালীন পোশাক, এটার অবশ্য বিতর্ক বলে যে একজনের কাছে শালীন সেটা আরেকজনের কাছে শালীন নাও হতে পারে। এটার একটা সমন্বয় করা, যেমন আপনাদের অবশ্যই তো অ্যাপিল থাকবে ছাত্রীদের কাছে যে তারা যেন আমাদের দেশে যে দীর্ঘদিনের সমাজ ব্যবস্থা, পারিবারিক ব্যবস্থা, সে আলোকে যেন একটা সুন্দর পোশাক, ফর এক্সাম্পল আমি একদম যদি খোলা বলি, নিশ্চয়ই একটা টাইট জিন্সের প্যান্ট, শুধু একটা টি শার্ট এরকম পরে খুব খোলামেলা চলুক, এটা তো নিশ্চয়ই আপনারা চান না। কিন্তু সেটা আপনারা তাহলে কিভাবে বলবেন? বা ওটার সাথে আপনারা একাকার হয়ে যান, সেক্ষেত্রেও তো সমালোচনা আছে যে শিবির এখন রাজনীতির জন্য অনেক কিছুতে ছাড় দিচ্ছে, তারা ধর্মকর্ম থেকে দূরে সরে গেছে, এরকম অভিযোগও কিন্তু রয়েছে। তাহলে সবকিছুর একটা ব্যালেন্স কিভাবে করবেন?